নমস্কার সকলকে স্বাগত টিভি বাংলা। এই মুহূর্তে ঘড়িকাটা ঠিক বিকেল 4:57। আপনারা জানেন ইঙ্গিত নিয়ে রয়েছে আমি অঞ্জন, আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী কোনাবে। আজ মূলত যেদিকে আমরা আলোকপাত করব তার প্রথম একটি বিষয় হলো মারাঠা রাজ্যে এখন এই মুহূর্তে হিন্দি দিয়ে বিতর্ক শুরু হয়েছে, অর্থাৎ যে ল্যাঙ্গুয়েজ, যে ভাষা, সেই ভাষা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। কী সেই বিতর্ক সরাসরি যদি বলতে হয় তাহলে আপনাদেরকে বলতে হবে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যদি সমস্ত দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যের বিভিন্ন বিষয় যদি আমরা তুলে ধরি তাহলে সেক্ষেত্রে ভাষা একটি অনেক বড় ফ্যাক্টর। অর্থাৎ আমাদের এই দেশে বিভিন্ন রকমের ভাষার মানুষ রয়েছে, ঠিক যেমনটা হিন্দি রয়েছে ঠিক তেমন বাংলা রয়েছে, একই সঙ্গে কেরালার দিকে তাদের বিভিন্ন রকম ভাষা রয়েছে, তামিলনাড়ুর আলাদা আলাদা ভাষা রয়েছে, একই সঙ্গে মারাঠা ভাষাও রয়েছে। আর ঠিক সেই ভাষাতেই এবার নতুন করে যেন উষ্মা প্রকাশ হচ্ছে ক্রমাগত মহারাষ্ট্রে। ঠিক কী বলছি দেবেন্দ্র ফডনবিসকে নিয়ে, অর্থাৎ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস ইতিমধ্যেই একটি ভাষা নিয়ে নতুন সংস্করণ করার চেষ্টা করেছিল। অর্থাৎ ঠিক পঞ্চম থেকে অষ্টম এই শ্রেণী পর্যন্ত মারাঠা ভাষার সঙ্গে সঙ্গে থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে এই হিন্দিকে প্রত্যাবর্তন করবার একটা চেষ্টা হয়। আর ঠিক সেখান থেকেই প্রশ্ন আসতে শুরু করে যে কেন হিন্দি চাপিয়ে দেওয়া হচ্ছে। এবার তার আগের একটি ব্যাক স্টোরি আপনাদের সামনে রাখার চেষ্টা করব। এই বিতর্ক শুরু হতো না, এই বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে যখন থেকে পরপর কতগুলো ছবি সামনে আসছে। অর্থাৎ সেখানকার যদি কোনো মানুষ ভুল করেও হিন্দি ভাষায় কথা বলে, যদি মারাঠা ভাষায় কথা বলতে না পারে, তাহলে তাকে ওপেন সবার সামনে চর মারা হচ্ছে। এই ছবিটা একবার আপনাদের সামনে রাখবো, দেখুন। যে ছবিটা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এটা মহারাষ্ট্রের ছবি আপনাদের সামনে রাখছি। মহারাষ্ট্রে হিন্দি এবং মারাঠি ভাষা নিয়ে ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছে। কে মারাঠা আর কে হিন্দি, এই দুই ভাষাভাষীর মধ্যেই এখন মূল সমস্যার কেন্দ্রবিন্দু। মারাঠি ভাষায় কথা না বলার জন্য তাদেরকে মারধর করা হচ্ছে। এই বিষয় নিয়ে সরব হয়েছে স্বয়ং দেবেন্দ্র ফডনবিস অর্থাৎ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। মহারাষ্ট্রে হিন্দি এবং মারাঠি ভাষা নিয়ে ইতিমধ্যে বিতর্ক এতটাই দানা বেঁধেছে যার জন্যে এখন এই হিন্দি এবং মারাঠের মধ্যে কে অগ্রগতি হবে সেই বিষয় নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। কি বলছি বলুন তো? আমরা বলছি সরাসরি সেই উদ্ধব ঠাকরের কথা। রাজ ঠাকরে এবং উদ্ধব ঠাকরে দুই ভাই এখন ঠিক এই বিষয়কে কেন্দ্র করে হাত মিলিয়েছে। দীর্ঘ 20 বছরের রাগ উষ্মা সেই সব কিছু যেন বিভেদের থেকে একটু সংমিলন হওয়ার চেষ্টা হচ্ছে একই মঞ্চে। সেই ছবিটাও একবার আপনাদের সামনে রাখার চেষ্টা করব, যেখানে সরাসরি রাজ ঠাকরে উদ্ধব ঠাকরে তারা এক মঞ্চে রয়েছেন এবং ঠিক সেখান থেকেই প্রশ্ন আসতে শুরু করেছে। ঠিক ভাষাই একসময় সরাসরি সমস্ত দেশের বিভিন্ন প্রান্তে রাজ্যের বেসিসে আলাদা আলাদা প্রাঙ্গণ তৈরি করেছিল। আর ঠিক এই ভাষাই এখন 20 বছরের রাজনীতির মোড়ককে, 20 বছরের রাজনীতির বিভেদকে একত্রিত করে ফেলেছে। দুই ভাই একই মঞ্চে এখন দাঁড়িয়ে রয়েছে। তাদের মূল বিষয়, মূল ইস্যু হলো মারাঠি ভাষা এবং তার সঙ্গে সঙ্গে মারাঠা সেই সব মানুষদের পাশে দাঁড়ানো। অর্থাৎ আপনারা প্রত্যেকে জানেন যে রাষ্ট্রে সরাসরি অপারেশন লোটাস চালানো হয়েছিল, একদিনের মধ্যে সমস্ত পালা বদল হয়ে গেছিল মহারাষ্ট্রের। আর ঠিক সেই রাজনীতিতে একনাথ সিন্দে এবং উদ্ধব ঠাকরের দল আলাদা আলাদা হয়ে যায়। আর ঠিক সেখান থেকে উদ্ধব ঠাকরে ক্রমাগতই তার দিক নির্দেশনায় হারিয়ে পড়ছিল। আর ঠিক এখন এখান থেকে নতুন করে এক রাজনৈতিক সম্ভাবনার পারদ চড়তে শুরু করেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে বাল ঠাকরে, যিনি বাবা, দীর্ঘদিন ধরে কট্টরভাবে যিনি হিন্দুত্ববাদীকে বিশ্বাস করেন এবং দিনের পর দিন মারাঠার সাম্রাজ্যকে যেন একা হাতে বলিষ্ঠতার সঙ্গে ধরে রাখার চেষ্টা করেছে। বা তার ছেলেরা অর্থাৎ রাজ ঠাকরে এবং উদ্ধব ঠাকরেও একই রকম গতিতে এগোনোর চেষ্টা করছে। ভাষার কেন্দ্রিকে সাধারণ মানুষকে একত্রিত করবার চেষ্টা হচ্ছে মহারাষ্ট্রের রাজনীতিতে। ইতিমধ্যেই হিন্দি বিতর্ক শুরু হয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই ভাষা বিতর্ক ঠিক কেন শুরু হলো। দেখা মহারাষ্ট্রে হিন্দি ভাষা নিয়ে বিতর্ক কেন হচ্ছে? ভাষাগত গর্ব ও মারাঠি সত্তা। মহারাষ্ট্র একটি ভাষা ভিত্তিক রাজ্য, যেখানে মারাঠি ভাষা স্থানীয় সংস্কৃতি, ঐতিহ্য ও পরিচয়ের মূল উপাদান। অনেক মহারাষ্ট্রবাসী মনে করেন হিন্দি চাপিয়ে দেওয়া হচ্ছে, যা মারাঠি ভাষার অস্তিত্বকে হুমকির মুখে ফেলতে পারে। আর এই কারণেই কিন্তু শুরু হয় আন্দোলন। মারাঠি ভাষা সংরক্ষণ ও মর্যাদা রক্ষার জন্য অনেক স্থানীয় সংগঠন ও দল সক্রিয় হয়ে ওঠে। শিবসেনা, এনসিপি, এমএনএস প্রভৃতি দলগুলো বরাবরই মারাঠা ভাষা ও সংস্কৃতির পক্ষাবলম্বন করে আসছে।
তারা হিন্দি চাপিয়ে দেওয়ার বিরোধিতা করে এবং মহারাষ্ট্রবাসীর মতাদর্শে প্রচার করে। রাজনৈতিক দলগুলো ভাষা ইস্যুতে জন আবেগ উস্কে দিয়ে ভোট রাজনীতি করে থাকেন। মুম্বাই সহ অন্যান্য শহরে বহুবিহার, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ থেকে অভিবাসী আসেন যারা হিন্দি ভাষাভাষী। এতে স্থানীয়রা মনে করেন মারাঠি ভাষা প্রান্তিক হয়ে যাচ্ছে এবং কর্মক্ষেত্রেও হিন্দির আধিপত্য বাড়ছে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতিতে হিন্দিকে সার্বজনীন ভাষা হিসেবে তুলে ধরা হয়, যা রাজ্যভিত্তিক ভাষাগুলোর ওপর চাপ সৃষ্টি করে। অনেক সময় মহারাষ্ট্রের প্রশাসনিক বা সরকারি কাজে হিন্দির ব্যবহার বৃদ্ধি পাওয়া নিয়েও বিতর্ক দেখা দেয়। উদাহরণস্বরূপ, কোনো রেলওয়ে স্টেশন বা সরকারি সাইনবোর্ডে হিন্দি অগ্রাধিকার পেলে প্রতিবাদ করা হয়। কিছু ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায়ও ব্যাপক প্রতিক্রিয়া হয় এই ভাষাগত গর্ব এবং মারাঠি সত্তার উপর ভিত্তি করে। সাম্প্রতিক ঘটনাগুলি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মহারাষ্ট্রের মাটিতে। উপসংহার ঠিক একটি জায়গাতেই বলা হয় যে ভাষাগত গর্ব এবং মারাঠি সত্তা অর্থাৎ মহারাষ্ট্রে হিন্দি বিরোধী মনোভাব মূলত একটি সাংস্কৃতিক আত্মরক্ষার প্রতিফলন, যা রাজনৈতিক, সামাজিক এবং প্রশাসনিক নানা প্রেক্ষাপটে বেড়ে ওঠে। এটি হিন্দি বিরোধিতা নয়, বরং মারাঠি ভাষা এবং সত্তা রক্ষার লড়াই হিসেবে দেখা হয়। অর্থাৎ তারা হিন্দির বিরোধিতা করছে, একবারও বিষয়টি সেরকম নয়। তাদের মূল কথা হলো, মূল ইস্যু হলো হিন্দিকে ক্রমাগত ইনজেক্ট করে দেওয়ার যে চেষ্টা চলছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে, ঠিক সেই বিষয়ে তারা এই কথাগুলো বলছে। মুখ্যমন্ত্রী কি বলছেন দেবেন্দ্র फडणवीस, শোনাব। बहुत स्पष्ट शब्दों में बताना चाहता हूं, महाराष्ट्र में मराठी भाषा का अभिमान रखना ये कोई गलत बात नहीं है, लेकिन भाषा के चलते अगर कोई गुंडागर्दी करेगा तो इसको हम सहन नहीं करने वाले। कोई अगर भाषा के आधार पर मारपीट करेगा तो ये सहन नहीं किया जाएगा। जिस प्रकार की घटना हुई है उसके ऊपर पुलिस ने एफआईआर भी किया और कार्रवाई भी की है, और आगे भी अगर कोई इस प्रकार से भाषा का विवाद करेगा तो उसके ऊपर कानूनन कार्रवाई होगी। हमको हमारी मराठी का अभिमान है, लेकिन भारत की किसी भी भाषा के साथ इस प्रकार से अन्याय नहीं किया जा सकता, ये भी हमको ध्यान में रखना पड़ेगा। और मुझे तो कभी कभी आश्चर्य होता है कि ये लोग अंग्रेजी को गले लगाते हैं और हिंदी के ऊपर विवाद करते हैं। ये कौन सा विचार है और ये किस प्रकार की कार्रवाई है? इसलिए इस प्रकार से जो लोग ऐसा कानून हाथ में लेंगे, इनके साथ कड़ी कार्रवाई की जाएगी। আপনারা নিশ্চয়ই শুনলেন দেবেন্দ্র फडणवीस, তিনি বললেন এফআইআর এর কথা। কিন্তু প্রশ্ন হচ্ছে কার কার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, এবং সব থেকে বড় প্রশ্ন হচ্ছে কাদেরকে মারার জন্য এই এফআইআর। দেখা মিরা রোডে দোকানদারকে মারধরের ঘটনা 29 জুন 2025। 7 জন এমএনএস কর্মী হিন্দি ভাষায় কথা বলায় মিরা রোডের দোকানদার ববুলাল চৌধুরীকে মারেন। তারপরের ঘটনাক্রম আপনাদের সামনে। 7 জন এমএনএস কর্মী হিন্দি ভাষায় কথা বলায় মিরা রোডের দোকানদার ববুলাল চৌধুরীকে যখন মারছেন, তারপরের ঘটনাক্রমে 29 জুন 2025 যে ঘটনা ঘটেছে তার ব্যবস্থায় তাকে আইনি ব্যবস্থার দ্বারস্থ করা হয়। 1 জুলাই অর্থাৎ 1 জুলাই এফআইআর এবং 5 জুলাই চার্জশিট দায়ের হয়েছে। অভিযোগ, দোকানদার বলেছিলেন অল ল্যাঙ্গুয়েজ আর স্পোকেন ইন মহারাষ্ট্র, আর তা নিয়ে এমএনএস কর্মীরা হিংসা চালায়, এমনটাই অভিযোগ। 3রা জুলাই বিক্রেতা সমিতি একদিনের বন্ধ ডাকে, দাবি করে ব্যবসায়ীরা ভয়মুক্তভাবে কাজ করতে পারুক। বুঝতে পারছেন, খুব স্বাভাবিকভাবে একটা অন্যরকম ধ্বংসযজ্ঞ চলছে। দেখুন, এখানে কে সঠিক বা কে ভুল এই বিষয়ে এই তরজার মধ্যে যাওয়ার অবকাশ নেই, কিন্তু প্রশ্ন হচ্ছে রাজ্যভিত্তিক ভাষার কতটা মাহাত্ম্য রয়েছে, কতটা গরিমা রয়েছে, সেটা একমাত্র সেই স্টেটের মানুষটাই ভালো বুঝতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে যখন অন্য কোনো রাজ্যের মানুষ সেখানে গিয়ে কাজ করবেন, তখন তার পক্ষে সেই ভাষা জানাটা হয়তো সত্যি সম্ভব নাও হতে পারে। কিন্তু প্রশ্ন
যে কোনো এমএনসি কোম্পানি হোক কিংবা কোনো সরকারি অর্থাৎ কেন্দ্রীয় কোনো সরকারের যদি কোনো চাকরি হয় সেক্ষেত্রে যে কোনো রাজ্যভিত্তিক সেই চাকরি হতে পারে, অর্থাৎ যে কোনো বাংলার মানুষও মহারাষ্ট্রে যেতে পারেন কিংবা মহারাষ্ট্রের মানুষও বাংলায় আসতে পারেন, এরকম অনেক এক্সাম হয়, অনেক পরীক্ষা হয়। কিন্তু প্রসঙ্গক্রমে এখানে বলাটা অত্যন্ত দরকারি, তা হলো যদি কোনো ব্যাংকের এক্সাম হয় এবং সেই ব্যাংকের এক্সামে কেউ সেই পরীক্ষা ক্র্যাক করে, তাহলে সেই পরীক্ষা অনুসারে তাকে হয়তো কোনোভাবে মহারাষ্ট্রে শিফটিং দেওয়া হলো, তাহলে সেই অনুসারে তাকে, সে যদি কোনো কারণে আসামিজ হয় কিংবা বাঙালি হয় কিংবা বিহারি হতে পারেন কিংবা ইসলাম ধর্মাবলম্বী মানুষও হতে পারেন, সে সেখানে গিয়ে মারাঠি ভাষা নাও জানতে পারেন, কিন্তু যদি হিন্দিটা তিনি জানেন, সেই হিন্দি ভাষায় যদি তিনি কোনো কিছু ব্যক্ত করেন, তাহলে সেটাতে সমস্যা কোথায়, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। যদিও বা সেক্ষেত্রে যদি ইংরেজিতে কথা বলা হচ্ছে তাহলে তাদের কোনো আপত্তি নেই। মূল ইস্যু ঠিক এই জায়গাতে দেবেন্দ্র ফডনবিস বলতে চাইছেন ভাষার ভিত্তিতে তাদের অভিমানকে তিনি স্বাগত জানান, কিন্তু ভাষার ভিত্তিতে যদি হিংসা চড়ায় তাহলে সেক্ষেত্রে সরকার কড়া পদক্ষেপ নেবে। আপনাদের মনে থাকবে, দেখুন সম্প্রতি বাংলাদেশে এক প্রকার যদি আমরা পূর্ব ইতিহাসের দিকে তাকাই তাহলে ৭১-এর সময়তে ঠিক একই রকমভাবে ভাষা আন্দোলন শুরু হয়েছিল। ভাষা আন্দোলনকে ঘিরে একটি রাজ্য, সেই সময় একটি রাষ্ট্র সরাসরি আলাদা আলাদা ভাগে ভাগ হয়ে যায়, অর্থাৎ পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। মূলত ভাষার ভিত্তিতে সেই লড়াই যদি দুটো দেশকে আলাদা করে দিতে পারে, তাহলে ভারতের মাটিতে রাজ্যভিত্তিক এই ভাষা নিয়ে যদি এতটা কড়াকড়ি শুরু হয় তাহলে সুদূর ভবিষ্যতের জন্য এটা মোটেই বাঞ্ছনীয় বিষয় হয়ে দাঁড়াবে না, কিংবা ভারতের পরবর্তী কোনো ভবিষ্যৎ সঠিক দিক নির্দেশ করবে না। তার কারণ মহারাষ্ট্রে ইতিমধ্যে মারাঠি ভাষাকে কেন্দ্র করে যতটা কট্টরপন্থী শুরু হয়েছে, স্বাভাবিকভাবে সাধারণ মানুষ যারা অন্য কোনো স্টেট থেকে আসছে তাদের পক্ষে সেখানে গিয়ে কাজ করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে। তাদের পক্ষে সেই ভাষা সে নাও জানতে পারে, তাহলে তার ক্ষেত্রে কি অল্টারনেটিভ ভাবা হচ্ছে সেই বিষয়েও কিন্তু এখনো পর্যন্ত কোনো মতামত আসেনি সামনে। অর্থাৎ সে ইংরেজি ভাষাতেও না কথা বলতে পারে, এরকমও হতে পারে সে হয়তো ইংরেজি ভাষাটা নাও জানতে পারে, তাহলে কি হতে পারে? কিন্তু সাংসদ কি বলছেন সেটা একবার রাখি আপনাদের সামনে, দেখুন। देखिए क्या है कि आप क्या कर रहे हो कि मराठी बोलना होगा? आप किसकी रोटी खा रहे हो? वहां टाटा है, बिरला है, रिलायंस है, कोई महाराष्ट्र में यूनिट नहीं है। सब टैक्स पेयर जो है, टाटा यदि बिहार झारखंड नहीं होता, उस वक्त बिहार नहीं होता, टाटा ने तो पहली फैक्ट्री वहीं बनाई। हमारे पैसे पर पल रहे हो, तुम कौन सा टैक्स देते हो? कौन सी इंडस्ट्री है तुम्हारे पास? माइंस हमारे पास है, झारखंड के पास है, छत्तीसगढ़ के पास है, मध्य प्रदेश के पास है, उड़ीसा के पास है। आपके पास कौन सी माइंस है? रिफाइनरी यदि रिलायंस ने बैठाई या एसआर ने रिफाइनरी बैठाई तो वो गुजरात में रिफाइनरी बैठाई है। सारी इंडस्ट्री जो है, सेमीकंडक्टर की भी इंडस्ट्री है तो गुजरात में आ रही है। आप जो है लाटसाही कर रहे हो और ऊपर से जो है आप हमारा दोहन करके, शोषण करके टैक्स पेयर करते हो। और यदि आप में ज्यादा हिम्मत है तो आप हिंदी भाषी को मारते हो तो उर्दू भाषी को भी मारो, तमिलियन को भी मारो, आप जो है तेलुगु वाले को भी मारो। आप जो इस तरह की घटिया हरकत कर रहे हो, और मैंने हमेशा कहा है कि जब अपने घर में हो, महाराष्ट्र में हो, यदि बहुत बड़े बॉस हो तो चलो बिहार, चलो उत्तर प्रदेश, चलो तमिलनाडु, तुमको पटक पटक के मारेंगे। ये एनार्की जो है नहीं चलेगी। हम मराठी का सम्मान करते हैं, मराठी एक आदरणीय भाषा है, और हम छत्रपति साहू जी महाराज, छत्रपति शिवाजी जी महाराज, पेशवा, सबका जो है तात्या टोपे से लेके सभी का हम सम्मान करते हैं। उन सबों ने, तिलक हो चाहे लाजपत राय हो, सभी ने जो है आज़ादी के आंदोलन में, गोपाल कृष्ण गोखले हो, सबसे बड़ा योगदान दिया है। हम तो सभी मराठी स्वतंत्रता सेनानियों का सम्मान करते हैं। महाराष्ट्र के स्वतंत्रता में, हमारी भारत की स्वतंत्रता में बहुत बड़ा योगदान है। लेकिन आज जो वोट बैंक की पॉलिटिक्स, बीएमसी का चुनाव होने वाला है और ये उद्धव ठाकरे और राज ठाकरे जो कर रहा है, इससे घटिया कोई काम नहीं हो सकता है और हम इसका प्रतिकार करते हैं। और यदि उनमें हिम्मत है, जो मैंने आपको कहा है, यदि उनमें हिम्मत है तो बगल में जो है माहिम इलाके में चले जाएं और माहिम की दरगाह के सामने जो है किसी हिंदी भाषी और उर्दू भाषी को पीट कर दिखा दें, तो मैं मानूंगा कि वो सचमुच जो है बाला साहब ठाकरे जी के जो है वारिस हैं और बाला साहब ठाकरे जी के सिद्धांतों पर चल रहे हैं। দেখুন, এই বিষয়কে কেন্দ্র করে ইতিমধ্যে নিশিকান্ত দুবে যেমন প্রতিক্রিয়া দিচ্ছেন, ঠিক একই রকমভাবে প্রত্যেকটি ক্রিয়ার প্রতিক্রিয়া থাকে। এই মুহূর্তে সঞ্জয় রাওয়াত তিনিও কিন্তু অত্যন্ত তীব্র ভাষায় দেবেন্দ্র ফডনবিসকে আক্রমণ করেছেন, সেটাও একবার এক নজরে দেখুন। बात ऐसी है, ये दलाल है, निशिकांत दुबे दलाल है। आप पूछिए सुप्रिया सुळे को, ये एक दलाल है, ये दलाली करता उद्योगपतियों की, ये कमीशन खोर है। मुंबई में भी उसकी दलाली चलती है,
ये भारतीय जनता पार्टी के सब लोग हैं पाले हुए, ये उद्योगपतियों से फिरौती वसूलते हैं सब, उसकी डिग्री फेक है। ये जो सांसद महुआ मोहित्रा है ना, आप उसकी इंटरव्यू लीजिए। दिल्ली यूनिवर्सिटी की डिग्री, फेक डिग्री जो संसद में पेश करता है, वो हमें देश के बारे में, प्रांत के बारे में बोलता है। देखिए, एक तो सबसे पहली बात है, यहाँ मुंबई महाराष्ट्र में सालों साल से हमारे हिंदी भाई रहते हैं, हमारा उनका अच्छा रिश्ता है, अच्छा डायलॉग है। हम राजनीति नहीं करते, ये सबसे पहली बात है। जरूर हम चाहते कि हमारे साथ रहे, हमारे साथ भी थे। अब अगर आज पॉलिटिकली नहीं है तो हम उनको कन्विंस करेंगे, लेकिन किसी भी हिंदी भाई के ऊपर शिवसेना ने हमला नहीं किया है, न करेंगे, न पहले किया है। ये दुबे को समझना चाहिए, ये राजनीति करना चाहते हैं। तो महाराष्ट्र कोई नेता इस बात का विरोध क्यों नहीं कर रहा है? सबसे पहली बात यह है कि दुबे है कौन? दुबे को क्या अथॉरिटी दिया है क्या यहाँ के हिंदी भाषिकों ने? वहाँ बैठकर आप बात करते हो। यहाँ के जो हिंदी भाषिक नेता है, मैं उनसे अपील करता हूँ, दुबे का जो वक्तव्य है उसका निषेध करो, आप धिक्कार करो उसका। बताइए आप झूठ बोल रहे हो तो मैं कहूँगा कि आप महाराष्ट्र की मिट्टी में मिलजुल गए हो। कौन है दुबे? आपका दुबे कौन लगता है? ये फालतू आदमी है, ये बोगस डिग्री जैसा गुरु वैसा चेला है। मुझे आश्चर्य है महाराष्ट्र के मुख्यमंत्री और उनके पूरे कैबिनेट का, एक आदमी भारतीय जनता पार्टी का सांसद वहां बैठकर महाराष्ट्र के बारे में, मराठी आदमी के बारे में, मराठी मानुस के बारे में घटिया बातें करता है और आप चुप बैठे हो। आप कौन से मुख्यमंत्री हो? आपको छत्रपति शिवाजी महाराज और बाला साहब ठाकरे का नाम लेने का अधिकार नहीं है भाई। एकनाथ शिंदे अपने आप को डुप्लीकेट शिवसेना का नेता मानता है ना, दाढ़ी पे हाथ घुमाते फिरता है। निकाल दो दाढ़ी आपकी। अगर दाढ़ी में दम नहीं है ना तो दाढ़ी काट कर घूमो, नहीं तो हम आपकी दाढ़ी काट देंगे। क्या चल रहा है आपका? একেবারে একটা বিষয় সুস্পষ্ট, তা হলো ইতিমধ্যে এই ভাষা বিতর্ক রাজনীতির নতুন এক পারদ চড়ানোর অঙ্গীকারবদ্ধ হয়ে গিয়েছে সমস্ত রাজনৈতিক নেতারা। কেন বলছি তার কারণ, ইতিমধ্যে দাঁড়িয়ে এই ভাষা বিতর্ক এমন এক জায়গায় চলে গিয়েছে যে একজন ব্যক্তি আরেকজনকে রীতিমতো কঠোর ভাষায় আক্রমণ করছে। যেমনটা আপনারা শুনতে পেলেন, দালাল বলা হলো নিশিকান্ত দুবেকে। কিন্তু কেন বলা হলো? তার কারণ মহারাষ্ট্রে না থেকে এই ধরনের বক্তব্য যা নিশিকান্ত দুবে দিচ্ছেন, সেই বক্তব্যকে সঞ্জয় রাউতের মতো সাংসদরা মোটেই সমর্থন করছেন না। উল্টে বলা হচ্ছে সেখানকার সাধারণ মানুষের ইমোশনকে আরও বেশি কানেক্ট করবার চেষ্টা চলছে, অর্থাৎ ভাষাভিত্তিক রাজনীতি চলছে সেখানে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই বিষয়গুলো কেন আসছে? মহারাষ্ট্র সরকার ঠিক যে জাতীয় শিক্ষানীতির কথা বলছে, 2020 সালের জাতীয় শিক্ষানীতি অনুসারে যে বিষয়টি সামনে আসে তা হলো ইতিমধ্যেই হিন্দি ভাষাকে তৃতীয় ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করার কথা। কিন্তু তৃতীয় ল্যাঙ্গুয়েজটা কেন ব্যবহার করা হচ্ছে? তার কারণ ওই যে ব্যাপার দিয়ে শুরু করেছিলাম, যে কোনো রাজ্যের সাধারণ পড়ুয়া থেকে শুরু করে কোনো কর্মজীবী মানুষ অন্য কোনো স্টেটে যেতেই পারে, কিন্তু হিন্দি ভাষার যদি সম্পূর্ণভাবে তাদের পড়াশুনো থাকে তাহলে এমন যে কোনো স্টেটে তারা যেতে পারে যে জায়গাতে হিন্দিটাকে ওয়াকিবহল হবে তাদের কাছে এবং সেই ভাষাটাকে তারা ব্যবহার করতে পারবে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যদি হিন্দি ভাষাটা তারা না শিখতে পারে, তাহলে পরবর্তীকালে মহারাষ্ট্র ছেড়ে যদি অন্য কোথাও গিয়ে তারা কোনো কাজ করে তাহলে তাদের সমস্যা হতে পারে। আর ঠিক সে কারণের জন্যই বিজেপি কিংবা এই মুহূর্তে দাঁড়িয়ে এনডিএ সরকার, মহারাষ্ট্রে যে সরকার চলছে, গঠবন্ধনের সরকার চলছে, সেই সরকার এই বিষয়টির দিকে আলোকপাত করতে চাইছে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এতটাই রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে, যেভাবে আন্দোলন ক্রমবর্ধমান গতিতে এগোচ্ছে, সেই জায়গাকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু সেই আইন প্রত্যাহারও করে দেওয়া হয়েছে দেবেন্দ্র ফডনবিসের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে। কিন্তু এটাও প্যারালালি খুব সত্যি, কেন দেবেন্দ্র ফডনবিস হঠাৎ এইভাবে সরে আসলেন, এর পেছনে একটি যথেষ্ট কারণ রয়েছে। তাহলে আপনারা সবাই জানেন, কিছুক্ষণ আগে আপনাদেরকে বললাম, দীর্ঘ 20 বছর পর রাজ ঠাকরে এবং উদ্ধব ঠাকরেকে একই মঞ্চে দেখা গিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে হঠাৎ তারা কেন একই মঞ্চে তীব্র এতদিনের অভিমান সবকিছুকে কাটিয়ে নিয়ে এক মঞ্চে দাঁড়িয়ে পড়লেন, হাত মেলালেন? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তার আগে নিশিকান্ত দুবের বিতর্কিত মন্তব্যগুলো আরও একবার আপনাদের সামনে রাখবো। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে মারাঠি ভাষীদের নিয়ে কটূক্তি করলে তা ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা আপনাদেরকে রাখলাম, যে ভিজুয়াল আপনাদের সামনে রাখলাম, সঞ্জয় রাউত ইতিমধ্যে কঠোরভাবে নিন্দা করেছেন এই বিষয়ে এবং তাকে দালালও বলেছেন। তিনি বলেন, অর্থাৎ নিশিকান্ত দুবে বলেন, তোমাদের বারংবার পেটাবো যা ভাষা উত্তেজনায় উত্তাপ পাড়ায়। এক অদ্ভুত বিতর্কের সূত্রপাত শুরু হয়েছে নিশিকান্ত দুবের পক্ষ থেকে। নিশিকান্ত দুবে বলছে
পেটানোর কথা। শিবসেনা ও অন্যান্য রাজনীতিবিদ বলেন এটা মারাঠি সংস্কৃতি ও ভাষার প্রতি আক্রমণ। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যে সমস্ত কথা বিজেপির কোনো নেতৃত্বদের থেকে পাওয়া যাচ্ছে সেই বিষয়কে কেন্দ্র করে সেখানকার অর্থাৎ মহারাষ্ট্রের রাজনীতি চড়তে শুরু করেছে, অর্থাৎ ভাষা বিতর্ক আবারও বহাল রয়েছে। আমি এখানে সরাসরি গুলামির কাছে আবারও যাব। একটি বিষয় এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ গুলামি, তা হলো এই ভাষা বিতর্কে হঠাৎ করেই শান দিতে শুরু করেছে একদিকে রাজ ঠাকরে, অন্যদিকে উদ্ধব ঠাকরে। তারা দুজন পাশাপাশি 20 বছর পরে যখন একত্রিত হচ্ছেন তা কিন্তু ভাষার ভিত্তিতে, অর্থাৎ যে গঠবন্ধনের সরকার তৈরি হয়েছে সেই সরকারকে ভাঙার পরিকল্পনা করা হচ্ছে ভাষার ভিত্তিতে। অর্থাৎ সেখানকার সাধারণ মানুষকে যদি ভাষার ভিত্তিতে আকর্ষিত করা যায় তাহলে সেই সব মানুষ আবারও নতুন করে নতুন সরকার তৈরি করতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে এইভাবে যদি সরকার প্রতিবার টলমল হয় তাহলে সাধারণ মানুষের বিভিন্ন কিছু পাওয়ার থেকে তারা বঞ্চিত হতে পারে। ঠিক যেমনটা কিছুদিন আগেও আমরা দেখেছিলাম উদ্ধব ঠাকরে তার দল থেকে সরাসরি অনেকগুলো এমএলএ নিয়ে একনাথ সিন্ধে একটি দল গঠন করে ফেললেন। তারপরেই যখন আবার বিধানসভা নির্বাচন হলো তখন দেবেন্দ্র ফডনবিস হয়ে গেলেন মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী হয়ে গেলেন একনাথ সিন্ধে। এই টলমটল পরিস্থিতিতে ইতিমধ্যে সাধারণ মানুষের মধ্যেও সমস্যা শুরু হয়েছে এবং রাজনৈতিক নেতারা কে হিন্দি বলবে আর কে মারাঠি বলবে এই বিষয় নিয়ে বিতর্কে টলমল করছে। একেবারে এই ভাষা আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু 20 বছর পর উদ্ধব ঠাকরে ও রাজ ঠাকরেকে একই মঞ্চে দেখা গেল এবং তারা হাত মেলালেন এবং আসছে দিনে তারা যে একই সঙ্গে চলবেন হাত মিলিয়ে সেটা কিন্তু তারা স্পষ্ট ইঙ্গিত দিলেন। এই যে ভাষা আন্দোলনকে কেন্দ্র করে মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় আন্দোলন ছড়িয়ে পড়েছিল এবং গতকাল পর্যন্ত আমরা দেখেছি কিন্তু এই ভাষা আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় অশান্তির চিত্র এবং যারা হিন্দি ভাষায় কথা বলছে তাদেরকে মারধর করা হচ্ছে। তার পাশাপাশি এই ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, তারপরেও কিন্তু সেই ভাষা আন্দোলনের আজ যেন কিছুতেই কমছে না। আর এবার সেই ভাষা আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু উদ্ধব আর রাজ ঠাকরে চাইছেন সাধারণ মানুষজনকে, সেখানে যারা মারাঠিতে কথা বলে, যারা মারাঠি ভাষাভাষীর মানুষ রয়েছেন তাদের সেই ভোট ব্যাংকে একাট্টা করতে এবং সেটি তাদের কাজে লাগাতে। এবং সেই মতো কিন্তু বলা যেতে পারে প্রায় 20 বছর পর তারা সমস্ত মান অভিমান দূরে সরিয়ে তারা একসঙ্গে চলার বার্তা দিচ্ছেন। অর্থাৎ 20 বছর আগে তাদের মধ্যে যে বিভেদ সৃষ্টি হয়েছিল, বালা সাহেব ঠাকরে যে উদ্ধব ঠাকরেকে নিজের উত্তরসূরি ঘোষণা করেছিলেন আর তারপরে রাজ ঠাকরে অসন্তোষ প্রকাশ করে 2005 সালে সম্ভবত নতুন দল গঠন করে এবং তারপর থেকে দেখা যায় উদ্ধব ঠাকরে এবং রাজ ঠাকরে একে অপরকে এড়িয়ে চলার এবং পারিবারিক যে সমস্ত অনুষ্ঠানগুলো সেই সমস্ত অনুষ্ঠানগুলোতেও কিন্তু একে অপরকে এড়িয়ে চলতে দেখা গিয়েছে। আর সেই রাজ ঠাকরে আর উদ্ধব ঠাকরেকেই কিনা এই ভাষা নিয়ে একই মঞ্চে দেখা গেল। আর এখনই প্রশ্ন উঠছে তাহলে কি তারা এই ভাষাকেই সামনে রেখে আসছে দিনে ভোট ব্যাংক একাট্টা করবে এবং সাধারণ মানুষের যে আবেগ রয়েছে, যারা মারাঠি ভাষায় কথা বলে, যারা মারাঠা ভাষায় কথা বলে, সেই আবেগকেই তারা কাজে লাগাবে কিনা। আর চাপে পড়ে সিন্ধে সরকার ইতিমধ্যে কিন্তু এই নির্দেশিকা কিন্তু প্রত্যাহার করে নিয়েছেন। একেবারে এই সরকার 3 ভাষা নীতি অধ্যয়নের জন্য ডক্টর নরেন্দ্র যাদবের নেতৃত্বে একটি কমিটি গঠন করে। আর ঠিক সেই কমিটিতেই কিন্তু বলা হয় যে 16ই এপ্রিল যেটাকে বলা হয়েছিল যে নির্দেশ দেওয়া হয়েছিল যে মারাঠি ভাষার সঙ্গে সঙ্গে তৃতীয় ভাষা হিসেবে হিন্দিকে ব্যবহার করা হবে। কিন্তু এই যে কথাটাই বললেন সরকারি আমার সহকর্মী যে এই বিষয়কে কেন্দ্র করে ইতিমধ্যে যতটা আন্দোলন শুরু হয়েছে সেই আন্দোলনের বেসিসেই এবার কিন্তু সেই আইনও প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক রাজনীতির পারদ যেমন চড়ছে, সাধারণ মানুষ কি বলছে সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা কি বলছে, সাধারণ মানুষরা মহারাষ্ট্রে যেসব আমজনতা রয়েছেন তারা এই বিতর্কের মাঝে সত্যি পিছছেন নাকি তাদের ভাবমূর্তি আরও অন্যরকম কিছু রয়েছে দেখা। मैं मुंबई में 73 से हूँ। जब मेरी उम्र 10 साल थी उसके बाद 1985 से मैंने ऑटो का लाइसेंस निकाला है और बॉम्बे में मैं ऑटो चला रहा हूँ। बेसिकली कहाँ से हो आप? दिल्ली से। अच्छा, आप बेसिकली दिल्ली से हो और मुंबई में रिक्शा चलाते हो, तो क्या आपको मराठी आती है? बिल्कुल आती है, क्योंकि उसको सीखना बहुत ज़रूरी था। क्योंकि यहाँ पे कुछ लोग ऐसे हैं जिनको हिंदी समझ में नहीं आती, मराठी में बोलना पड़ता है। तो हमारे तो रिक्शा में हर किस्म के पैसेंजर आगे बैठते हैं, मराठी, गुजराती, पंजाबी, तो उनके हिसाब से मुझे हर चीज़
उनको फैसिलिटी के हिसाब से सीखना पड़ता है। मुझे मैं समझता हूँ जहाँ तक कि सीखना जरूरी है, मराठी हो चाहे हिंदी हो। लेकिन ये जो हिंदी मराठी को लेके जो विवाद चल रहा है कि उत्तर भारतीयों को कूटा जा रहा है मन से या शिवसेना के द्वारा, यूबीडी के द्वारा, देखो ये इस तो चीज एक को कैसे देखते हैं? ये एक वोटिंग करने के लिए मुद्दा उठाया है इन लोगों ने। बाकी राज ठाकरे हो या उदय ठाकरे हो, इनका जो कहने का मतलब ये है कि अपने मुंबई में मराठी का सम्मान होना चाहिए, तो वो बिल्कुल राइट है। क्योंकि मराठी, जब मराठी में महाराष्ट्र में रहते हैं, यहाँ की रोटी रोजी खाते हैं, तो हमें मराठी सीखना बहुत ज़रूरी है। ये चीज़ बहुत कम लोग समझ पाते हैं कि हमको जिस देश में, जिस राज्य में रह रहे हैं, उस राज्य को हमें उसका सम्मान देना चाहिए और उसके लिए मुझे मराठी सीखना चाहिए। अब मराठी नहीं आती है ऐसा बोलने से तो काम नहीं होगा। आपको रुपए में 4 आना तो मराठी आती होगी। अगर आपसे कोई पूछता है कि मराठी आती है तो आप जवाब दे सकते हो जी आती है। उल्टा जवाब आप नहीं दे सकते कि मराठी नहीं बोलेंगे या मराठी नहीं आती तो आपको क्या करना है। ये गलत हो जाता है, क्योंकि जिस राज्य में आप खा कमा रहे हो उस राज्य की इज्जत करो। নিশ্চয়ই আপনারা শুনতে পেলেন, এই মুহূর্তে দাঁড়িয়ে সাধারণ মানুষ পর্যন্ত নানান রকম অভিযোগ করছেন। তাদের অনেকেই এরকমও বলে থাকছেন যে তারা মারাঠি ভাষাকে সাপোর্ট করেন, হিন্দি ভাষাকে তাদের ওপর জোর করে দাগিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই হিন্দি ভাষা দাগিয়ে দেওয়া কিংবা মারাঠি ভাষাকে বলা নিয়ে নয়। মূল প্রশ্ন একটি জায়গাতেই, তা হলো যে কোনো রাজ্যের আলাদা আলাদা ভাষা থাকতে পারে, কিন্তু সমস্ত দেশভিত্তিক যদি আমরা তাকাই তাহলে সেক্ষেত্রে ঠিক কোন ল্যাঙ্গুয়েজে কথা বলবে এটাও কিন্তু ভাবনার বিষয়। আজ আমরা এখান থেকে গিয়ে মহারাষ্ট্রে যদি যাই তাহলে সেই ভাষা যদি আমি না জানি, যদি মারাঠি ভাষা আমি না জানি, তাহলে কি আমি কোনো রকম কমিউনিকেশন করব না, কারোর সঙ্গে বার্তালাপ করব না, চুপচাপ সেখান থেকে বেরিয়ে চলে আসবো? যদি ভুলবশত অন্য কোনো রাজ্য থেকে মহারাষ্ট্রে যায়, যদি মারাঠি ভাষা না বলতে পারে, তাহলে চড়থাপ্পড় খেতে হবে একেবারে ওপেন দিবালোকে, প্রকাশ্য দিবালোকে চড়থাপ্পড় খেতে হবে। কিন্তু কেউ মারাঠি ভাষা ছেড়ে অন্য কোনো ভাষা বলতে পারবে না। হিন্দি বললে আরও বেশি রেগে যাচ্ছেন, কিন্তু এটাও তো মানতে হবে যে সমস্ত দেশের ক্ষেত্রে যে কোনো একটি কমন ল্যাঙ্গুয়েজ হওয়া উচিত কি উচিত নয় সেটা দর্শকরা বিচার করবেন। এই মুহূর্তে দাঁড়িয়ে সাধারণ মানুষ ঠিক যে মার খাচ্ছে, এক্ষেত্রে লাভ কার হচ্ছে, এটাই এখন সবথেকে বড় প্রশ্ন। এই ভাষাগত লড়াইতে একই মঞ্চে উদ্ধব ঠাকরে এবং রাজ ঠাকরেকে একত্রিত করে দেওয়া বাড়তি সুবিধে কার হচ্ছে? সত্যি গঠবন্ধনের সরকারের, নাকি 20 বছরের অভিমান গ্লানি ভুলে গিয়ে এক মঞ্চে থাকা রাজ ঠাকরে এবং উদ্ধব ঠাকরেকে? ঠিক কোন গতিতে এগোচ্ছে মহারাষ্ট্রের রাজনীতি, এটাই এখন লাখ টাকার প্রশ্ন। রাজ ঠাকরে ও উদ্ধব ঠাকরে প্রায় 20 বছর পর একত্রিত হয়ে আওয়াজ মারাঠিয়া র্যালি করে। তারা সরকারের হিন্দি চাপানো নীতির কঠোর প্রতিবাদ জানিয়ে জিআর বাতিল করায় উদযাপনও করেছেন। বিরোধীদের চাপের মুখে পড়ে শিন্দে সরকার যে এই নির্দেশিকা প্রত্যাহার করে নিয়েছে, আর তারপরেই কিন্তু র্যালি করতে দেখা যায় এবং সেই জয় উদযাপন করতেও দেখা গিয়েছে তাদেরকে। অর্থাৎ এক কথায় ইকোনমি বলা যেতে পারে যে আজকের ঠিক প্রাইম টাইম ইঙ্গিতে এই টপিক রাখার পেছনে ইঙ্গিত একটাই, তা হলো এই মুহূর্তে দাঁড়িয়ে মহারাষ্ট্রের রদবদল হতে পারে কি শুধুমাত্র ভাষার ভিত্তিতে। এটাই আজকের মূল ইঙ্গিত, অন্তত উদ্ধব ঠাকরে এবং রাজ ঠাকরেকে এক মঞ্চে দেখতে পেয়ে। দেবেন্দ্র ফডনবিস পরবর্তীকালে ঠিক কী পদক্ষেপ করেন তার সম্পূর্ণ নির্দেশ মহারাষ্ট্রের ক্ষেত্রে কোন ভূমিকা পালন করে এটাই এখন দেখার সময়। এখন একটা ছোট বিরতির ফিরছি, বিরতির পর কোথাও যাবে না, দেখুন ট্রাইব টিভি বাংলা ইঙ্গিত। এতক্ষণ পর্যন্ত আপনারা মহারাষ্ট্রের মূল পটভূমি কোন জায়গা দাঁড়িয়ে রয়েছে সেটা বুঝে গিয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এত কিছু তো হচ্ছে, তাহলে রাজনীতির ক্ষেত্রে পরবর্তীকালে, অন্তত মহারাষ্ট্রের রাজনীতির ক্ষেত্রে পরবর্তীকালে ঠিক কী এফেক্ট পড়তে পারে, প্রভাব পড়তে পারে দেখা।
যদি ভাষা বিতর্ক আরও তীব্র হয় তাহলে দেশের কি বিপর্যয় ঘটতে পারে? ভাষা একটি সাংস্কৃতিক পরিচয়, একটিকে জোর করে চাপিয়ে দিলে, যদি এটা কোনোভাবে জোর করে চাপিয়ে দেওয়া হয় তাহলে আঞ্চলিক ভাষাভাষী নিজেদের অবহেলিত এবং অবমূল্যায়িত মনে করতে পারে। ফলে জাতীয় ঐক্য ফাটল ধরতে পারে, আলাদা পরিচয়ের দাবি জোরদার হতে পারে। অতীতে যেমন পাঞ্জাব, তামিলনাড়ু, অসমে ভাষা ইস্যুতে আন্দোলন হয়েছে, ভবিষ্যতেও সেরকম বিক্ষোভ, বন্ধ বা হিংসাত্মক পরিস্থিতি তৈরি হতে পারে। যদি কেন্দ্র কোনো এক ভাষাকে বাধ্যতামূলক করে তাহলে অন্য ভাষাভাষী অঞ্চলের শিক্ষার্থীরা সমস্যায় পড়বে। রাজ্য সরকার এবং কেন্দ্রের মধ্যে সমন্বয় বিঘ্নিত হতে পারে। রাজনৈতিক দলগুলো ভাষার ইস্যুকে ব্যবহার করে ভোট ব্যাংক রাজনীতি করতে পারে। ফলে নির্বাচনী রাজনীতিতে বিভাজনমূলক বক্তব্য আরও বেড়ে যেতে পারে। ভারত বহু ভাষা এবং সংস্কৃতির দেশ, এক ভাষাকে অগ্রাধিকার দিলে অন্য ভাষাগুলোর অস্তিত্ব হুমকির মুখে পড়বে। ভাষার বিলুপ্তি মানেই সেই ভাষাভিত্তিক সাহিত্য, গান, ইতিহাস, সংস্কৃতির ক্ষতি। ভাষা নিয়ে দপ্তরে দ্বন্দ্ব তৈরি হলে প্রশাসনিক কাজে দেরি হবে। ব্যবসা ও চাকুরির ক্ষেত্রে ভাষাগত বৈষম্য হলে কর্মসংস্থানেও প্রভাব পড়বে। ভারতের বহুভাষিকতা এবং সহনশীলতা আন্তর্জাতিকভাবে প্রশংসিত। এই সহনশীলতা ভেঙে গেলে আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। অর্থাৎ বুঝতে পারছেন, আন্তর্জাতিক ইমেজ কোনোভাবে আবারও নষ্ট হতে পারে। কিন্তু আমি যে কথা দিয়ে একদম শুরু করেছিলাম, বাংলাদেশের পটভূমি বোঝানোর চেষ্টা করেছিলাম, বাংলাদেশের এক সময়ের ইতিহাস আপনাদের মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু এই বিষয় ভারতের ক্ষেত্রেও যদি আবারও হয়, ঠিক যেমনটা আমাদের পাঞ্জাবের ক্ষেত্রেও হয়েছে, অসমের ক্ষেত্রেও হয়েছে, তামিলনাড়ুর ক্ষেত্রেও হয়েছে, সেই বিষয়গুলো যদি আবারও সামনে আসে তাহলে ঐক্য, ভারতবর্ষের যে ঐক্য, সেই ঐক্য বিঘ্নিত হতে পারে। এটা এখন সব থেকে চিন্তার বিষয়। এবার দেখার মহারাষ্ট্র সরকার কিংবা একদিকে রাজ ঠাকরে এবং উদ্ধব ঠাকরে একত্রিত হয়ে এই আন্দোলনকে ঠিক কোন দিকে মোড় দেয়, সত্যি ঐক্যের দিকে নাকি আবারও নতুন করে পালা বদল হতে পারে মহারাষ্ট্রে।